আজকে আমরা ক্লাস নেব হচ্ছে গতির চ্যাপ্টার নিয়ে। তো গতি এবং গতির সমীকরণ। তো আমরা শুরুতে গতির চ্যাপ্টারে আমরা আলোচনা করার মধ্যে আগে আলোচনা করব হচ্ছে পদার্থবিজ্ঞান সম্পর্কে আগে আলোচনা করব। পদার্থবিজ্ঞান আমরা কথাটা আসছে কই থেকে? পদার্থ বিজ্ঞান। তো আমরা এইটা নিয়ে হালকা একটু আলোচনা করব, পদার্থবিজ্ঞান কথাটা আসলো কই থেকে, বা পদার্থবিজ্ঞান আমরা কেন পড়বো, বা এই বিজ্ঞানটা আমাদের আসলে কেমনে কাজে লাগবে। তো আমরা এখন বলবো পদার্থবিজ্ঞানকে বোঝার জন্য আগে আমরা এই বিষয়টা বুঝবো হচ্ছে এই সৌরজগৎটা আগে বুঝবো। এই সৌরজগৎ, সাপোজ তো এই সৌরজগৎকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 হচ্ছে পদার্থ, নাম্বার 2 হচ্ছে শক্তি। আমরা এই পৃথিবীতে যাই দেখব না কেন এই সৌরজগতের মধ্যে সবই হবে পদার্থ, না সবই হবে শক্তি। তো আমরা হচ্ছে জেনারেলি এই পদার্থ বিজ্ঞান নিয়ে যেটা আলোচনা করব, অর্থাৎ পদার্থ নিয়ে যে বিজ্ঞানে আমরা আলোচনা করি সেটাই হচ্ছে পদার্থ বিজ্ঞান। মানে পদার্থ রিলেটেড যেই বিজ্ঞান আলোচনা করি সেটার নাম হচ্ছে পদার্থ বিজ্ঞান। আর পদার্থ বিজ্ঞানের মধ্যে অবশ্যই আমাদের এই শক্তিটা বিদ্যমান থাকে। তাহলে রসায়নটা কই থেকে আসলো? রসায়নটা আসলে হচ্ছে ওই জায়গা সেখান থেকে যে এই পদার্থ বিজ্ঞানকে আমরা যে তিনটা অবস্থা ভেদে ভাগ করি, সাপোজ তরলে ভাগ করি, তারপরে ভাগ করি হচ্ছে কঠিন, তারপরে আমরা ভাগ করি হচ্ছে বায়বীয়তে। আবার আমরা দেখি যে এই পদার্থকে আমরা মৌলিক যৌগিককে মানে এটা বলতে পারি হচ্ছে এটা মৌলিক পদার্থ, আর একটা আছে যৌগিক পদার্থ। তো আমরা এই যে মৌলিক যৌগিক নিয়ে যে আলোচনা করি, বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এইগুলো নিয়ে আলোচনা করি সেটা কোথায়? রসায়নে। তো আমরা তাহলে এখান থেকে জানলাম পদার্থবিজ্ঞানের যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে আলোচনা করি আমরা, বা একটা পদার্থকে যত ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আমরা যে আলোচনা করি সেটাই হচ্ছে কোন বিজ্ঞানে আলোচনা করি আমরা? রসায়নে আলোচনা করি আমরা। আর পদার্থবিজ্ঞানটা হচ্ছে কি? পদার্থবিজ্ঞান হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের বাস্তব জীবনে কাজে লাগায় কিভাবে। যেমন একটা গাড়ি চলতেছে, বা গাড়ি আস্তে চলতেছে না জোরে চলতেছে, বা হঠাৎ করে গাড়ি চলতে চলতে হঠাৎ করে কি থেমে গেল, বা আবার আস্তে থেকে একটা নির্দিষ্ট ত্বরণ নিয়ে সে চলাফেরা শুরু করলো। তো এইভাবে আমরা শিখতে পারি। তো আমি এই কমেন্টে দেখতে পাচ্ছি যে আপনারা লিখছেন হচ্ছে লেখাটা উল্টা দেখা যাবে, ব্যাকগ্রাউন্ড ভিডিও লেখা দেখা যাচ্ছে না, তাই তো? এটা তো ঠিক আছে, লেখা দেখা না গেলে কমেন্ট করেন সবাই। এবার কি দেখা যায় লেখা? এবার দেখা যায় লেখা? তো ঠিক আছে, আমি এখন ক্লাস নিব, সেটা হচ্ছে গতি নিয়ে আলোচনা করবো আমরা। এখন কথা হচ্ছে গতি নিয়ে আলোচনা করার জন্য আমরা শুরুতে কথা বলবো হচ্ছে গতি জিনিসটা কি, আর স্থিতি জিনিসটা কি। স্থিতি এবং গতি। তো গতি এবং স্থিতি বোঝার জন্য আমরা আগে হচ্ছে বুঝবো হচ্ছে হিউম্যান বিহেভিয়ার কি বলে। তো হিউম্যান বিহেভিয়ার বলতে আমরা বুঝি যে একটা মানুষ কথা বলার সময় তিনটা জিনিস বিবেচনা করে কাজ করে। নাম্বার 1 হচ্ছে টাইম, নাম্বার 2 হচ্ছে প্লেস, নাম্বার 3 হচ্ছে পার্সন। মানে যে কোনো মানুষ যে কোনো কথা বলার জন্য হ্যাঁ আপনারা লিখছেন হচ্ছে লেখা উল্টা হচ্ছে। কোনো মানুষ যে কোনো কথাবার্তা বলার ক্ষেত্রে বা কাজের ক্ষেত্রে তিনটা জিনিস মেনটেন করে। নাম্বার 1 হচ্ছে টাইম, নাম্বার 2 হচ্ছে প্লেস, নাম্বার 3 হচ্ছে পার্সন। তো আমরা এখন তো শিখবো হচ্ছে কিভাবে যে টাইম বলতে আমরা বুঝি হচ্ছে সময়, প্লেস বলতে বুঝি আমরা স্থান, আর পার্সন বলতে আমরা বুঝি হচ্ছে ব্যক্তি বা বস্তু। ব্যক্তি
বা বস্তু। তো আমরা একটা কথা আমরা বলবো যে কোনো ব্যক্তি যদি বা কোনো মানুষ যদি এই তিনটা জিনিস মেনটেন করে যদি কথা বলে বা কোনো কাজ করে তাহলে সে একটা ভদ্রলোক। যেমন আমরা সেই রকমভাবে ঠিক ফিজিক্সটা এক ধরনের আমরা বলতে পারি একটা ভদ্রলোক। কি বলতে পারি আমরা? ভদ্রলোক। কেমনে? কারণ ফিজিক্সের আমরা গতি বলি, স্থিতি বলি, যাই বলি না কেন সবাই এই তিনটা জিনিস মেনটেন করে চলে। নাম্বার 1 হচ্ছে টাইম, নাম্বার 2 হচ্ছে প্লেস, নাম্বার 3 হচ্ছে পার্সন। তো কিভাবে এটা আমরা বুঝবো? তো আমরা এখন একটা জিনিস দেখব যে এই যে একটা বই, একটা কি আছে এখানে, একটা বই, ফিজিক্স বই, ফিজিক্স 1 বই। তো আমরা যদি এই বস্তুটাকে যদি এখানে স্থির দেখতে পাচ্ছি, তো স্থির দেখতে পাচ্ছি কিভাবে? এটাকে আমরা বলতে পারি হচ্ছে এইভাবে বলতে পারি যে সময়ের সাথে একটা স্থানের সাপেক্ষে এই যে পার্সন হচ্ছে একটা ব্যক্তি বা বস্তু, যা একটা বই, এই বইটা কি আছে, এর স্থান পরিবর্তন হয়নি। তাহলে আমরা বলতে পারি হচ্ছে সময়ের সাথে এই বস্তুর স্থানের সাপেক্ষে এবং এই বস্তুটার একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করতেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সময়ের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর স্থান পরিবর্তন না হওয়াকে স্থিতিশীল বস্তু বলে। স্থান পরিবর্তন না হওয়াকে কি বলে? এটা স্থিতিশীল বস্তু বলে। আর এই স্থিতিশীল বস্তুর যে এই যে একটা ধর্ম, এই ধর্মটাকেই বলে হচ্ছে স্থিতি। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা শিখলাম হচ্ছে স্থিতি কাকে বলে। তাহলে স্থিতি জিনিসটা কি? স্থিতি শিখলাম আমরা কিভাবে এই তিনটা জিনিস মেইনটেইন করে, ফিজিক্সের যে কোনো বিষয় আমাদের এই তিনটা জিনিস মেইনটেইন করবে। 1 হচ্ছে টাইম, 2 হচ্ছে প্লেস, 3 হচ্ছে পার্সন। তো আমরা যদি এখন বলি গতি জিনিসটা কি, তো গতি জিনিসটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? গতিটাকে আমরা এইভাবে বলতে পারি যে এই জিনিসটা মেইনটেইন করব। নাম্বার 1 হচ্ছে টাইম। টাইম বলতে আমরা বুঝলাম হচ্ছে সময়ের সাথে। নাম্বার 2 হচ্ছে প্লেস, মানে স্থানের সাপেক্ষে। নাম্বার 3 হচ্ছে বস্তু, কোনো ব্যক্তি বা বস্তুর স্থান পরিবর্তন। এখানে আছে স্থান পরিবর্তন হওয়াকে গতিশীল বস্তু বলে। স্থান পরিবর্তন হওয়াকে কি বলে? গতিশীল বস্তু বলে। আর এই যে গতিশীল বস্তুর যে এই যে গতিময় একটা অবস্থার যে একটা ধর্ম, এই ধর্মটাকে বলে হচ্ছে গতি। তাহলে আমরা এখান থেকে জানলাম স্থিতি কি আর গতি জিনিসটা কি, এটা আমরা বুঝলাম। তো এখান থেকে আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা এবার একটা কথা বলতে পারি সেটা হচ্ছে পরম স্থিতি এবং পরম গতি বলতে আমরা কি বুঝি? তো পরম স্থিতি এবং পরম গতি বলতে আমরা বুঝি যে এই বস্তুটা আছে, এই বস্তুটা সব সময় কি থাকবে? পরমভাবে স্থির থাকবে। আচ্ছা, এই বস্তুটা কি পরমভাবে স্থির থাকা সম্ভব না? কেন না? কারণ আমরা জানি হচ্ছে এই পৃথিবীটা কি করতেছে? ঘুরতেছে। আবার এই বস্তুটা যে ঘূর্ণায়মান, মানে সব সময় যে এই বস্তুটা যে গতিশীল থাকবে তাও না। কারণ আমি এই বস্তুটা এইভাবে ধাক্কা দিলে একসময় কি হয়ে যায়? যে কোনো ফ্রিকশনের জন্য বা যে কোনো ঘর্ষণের জন্য সেটা একসময় কি হয়ে যায়? স্থির হয়ে যায়। তো এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে পরম স্থিতি জিনিসটা কি। কি বলতে পারি আমরা? পরম স্থিতি। এবং বলতে পারি হচ্ছে পরম গতি। তো পরম স্থিতি এবং পরম গতি এই দুটো আমরা কিভাবে বুঝলাম? যে কোনো বস্তু যদি সারা জীবন যদি স্থির থাকতে চায় সেটা হচ্ছে পরম গতি। সারা জীবন যদি স্থির থাকতে চায় তাহলে সেটা হচ্ছে পরম স্থিতি। আর কোনো বস্তু যদি সারা জীবন গতিশীল থাকতে চায় তাহলে সেটা কি? পরম গতি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস আমরা আইডেন্টিফাই করতে পারি, সেটা হচ্ছে যে কোনো বস্তুই কিন্তু এই পরম স্থিতি হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আমরা জানি যে আমি যদি কোনো একটা বস্তুকে যদি পৃথিবীর মধ্যে স্থির রাখি, কোনো বস্তুকে সাপোজ এই বইটাকে যদি আমরা এইখানে স্থির রাখি, স্থির রাখার পরেও আমরা দেখব যে এই বস্তুটা কিন্তু স্থির থাকা সত্ত্বেও আমরা জানি পৃথিবীটা কি হয়? তার নিজ অক্ষে কি করতেছে? একটা নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান আছে। তো এখান থেকে আমরা এতটুকু বলতে পারি যে আমাদের যে এই যে বইটা আছে, এই বইটা স্থির থাকা সত্ত্বেও সেটা কিন্তু অবশ্যই আমাদের এই যে পৃথিবীর সাপেক্ষে কিন্তু সে একটা নির্দিষ্ট কক্ষপথে সে ক্রমাগত ঘূর্ণায়মান আছে। তো এখান থেকে আমরা কখনোই বলতে পারি না কোনো পরম স্থিতি কখনোই সম্ভব পাই না।
আবার যদি আমরা বলি যে পরম গতিটা কি, পরম গতিটা আমরা বলতে বুঝি হচ্ছে এইটা যে একটা বস্তু সব সময় কি থাকবে, গতিশীল থাকবে, কিন্তু সেটা কখনোই সম্ভব না। কোনো বস্তুই সবসময় গতিশীল থাকা সম্ভব নয়। তো এখন আমরা আসবো হচ্ছে, তাহলে এখান থেকে আমরা এতটুকু শিখলাম হচ্ছে যে এই পৃথিবীতে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা কি শিখলাম, এতটুকু আলোচনা করে আমরা শিখতে পারলাম হচ্ছে এইটা যে এই পৃথিবীতে কোনো বস্তুই, প্রশ্নটা কেমন হতে পারে, সাপোজ প্রশ্নটা হতে পারে হচ্ছে এই পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীতে কোনো বস্তুর গতি বা স্থিতি, গতি বা স্থিতি পরম নয়। কি নয়? পরম নয়। তাহলে পরম নয়, তাহলে এটা কি হতে পারে, তাহলে এটা বলতে পারি হচ্ছে এই পৃথিবীতে সকল বস্তুর গতি এবং স্থিতি হচ্ছে কি বলতে পারি, আপেক্ষিক। কি বলতে পারি? আপেক্ষিক। তাহলে এখান থেকে আমরা এতটুকু সিদ্ধান্ত আসতে পারলাম, সেটা হচ্ছে যে এই পৃথিবীর মধ্যে আমরা যতগুলো বস্তু দেখি সেই বস্তুগুলা কখনোই কি হবে না, কখনোই পরম গতি বা পরম স্থিতি হবে না। সকল গতি কি আপেক্ষিক বা সকল স্থিতি কি আপেক্ষিক। তাহলে আমরা এখান থেকে এই জিনিসটা শিখতে পারলাম। তো এখন আমরা আসবো হচ্ছে মূল টপিকসে। মূল টপিকস বলতে তোমাদের আজকে জাস্ট আলোচনা করতেছি শুরু থেকে হচ্ছে যে এই যে আমাদের বেসিক থেকে আমি আলোচনা করতেছি। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে গতি সম্পর্কে। আমরা জানি এই গতিটা অনেক রকম হতে পারে। সাপোজ এই গতিটা হতে পারে হচ্ছে চলন গতি। কি গতি বলতে পারি? চলন গতি। আবার হতে পারে হচ্ছে চলন, আবার বলতে পারি হচ্ছে ঘূর্ণন গতি। কি বলতে পারি আমরা? ঘূর্ণন গতি। আবার বলতে পারি হচ্ছে চলন ঘূর্ণন গতি। কি গতি? চলন ঘূর্ণন গতি। আর একটা বলতে পারি হচ্ছে আমরা পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি। তো আর 5 নম্বরে আমরা বলতে পারি হচ্ছে দোলন গতি। কি বলতে পারি আমরা? দোলন গতি। তো আমি হচ্ছে জাস্ট আলোচনা করব হচ্ছে এর বেসিক নিয়ে আলোচনা করব, যেন তোমরা যেন ফিজিক্স নিয়ে যেন চিন্তা ভাবনা করতে পারো। শুধুমাত্র প্রশ্নে, যেন আমি জানি হচ্ছে তোমরা শুধুমাত্র প্রশ্ন সংক্ষিপ্ত করাকে পছন্দ করো, কিন্তু ফিজিক্স জিনিসটা খুবই মজাদার একটা বিষয়। তো আমি চাচ্ছি তোমরা যেন ফিজিক্সটা যেন খুবই সুন্দর করে মজার মতো করে শিখতে পারো, মানে মজা করে যেন শিখতে পারো। এই জন্য আমি একটু আলোচনা করতেছি, যেন তোমরা প্র্যাকটিক্যাল লাইফে যেন কোনো কিছু দেখেই যেন চিন্তা ভাবনা করতে পারো। এই জন্য এত আলোচনা, এত কথা। সেটা হচ্ছে চলন গতি বলতে আমরা কি বুঝি, বা রৈখিক গতি বলতে পারি আমরা কি বুঝি, যে একটা এই যে এখানে একটা কি আছে, বই আছে, এই বইয়ের উপর যে একটা মার্কার পেন যে এখান থেকে সোজাসুজি যে চলতেছে, এইটাকে বলে হচ্ছে চলন গতি। ঠিক আছে? আর ঘূর্ণন গতি জিনিসটা কি, এই যে একটা বই আছে, এই বইয়ের উপর দিয়ে এই মার্কারটা যে এই যে গড়ায় গড়ায় যাচ্ছে, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে ঘূর্ণন গতি। বা আমরা এইটা ঘূর্ণন গতি বলবো না, এটা ঘূর্ণন গতি, অবশ্যই এটা ঘূর্ণন গতি। তো আমরা ফ্যানের গতিকে বলতে পারি কি, এটা ফ্যান ঘুরতেছে, সেটা হচ্ছে কি ঘূর্ণন গতি। আর একটা হচ্ছে চলন ঘূর্ণন গতি কোনটা, সেটা হচ্ছে এই যে মার্কার আছে, এই মার্কার দেখলাম তো সেটা কি হচ্ছে, অবশ্যই সে কি করতেছে, ঘুরতেছে এবং চলতেছে, একটা নির্দিষ্ট রেখা বরাবর চলতেছে। তো এইটাকে আমরা বলতে পারি হচ্ছে চলন ঘূর্ণন গতি। ঠিক আছে? আর পর্যায়বৃত্ত গতি কোনটা? পর্যায়বৃত্ত গতি হচ্ছে এইটা, যে সাপোজ আমাদের যদি একটা ওয়েভ আঁকাই, যেমন তোমরা যারা ইলেকট্রিক্যালে পড়ো তারা এইগুলা খুব ভালো বুঝতে পারো। সেটা হচ্ছে যে এই যে একটা বিন্দু থেকে সে এই যে সাম্য অবস্থা থেকে উপরে গেল, আবার সে সাম্য অবস্থায় ফিরে আসলো, আবার নেগেটিভ দিক থেকে সে কি হলো, যে সর্বোচ্চ অবস্থানে গেল, আবার সে কোথায় চলে আসলো, সাম্য অবস্থানে ফিরে আসলো। তো এই যে তোমার যে অবস্থা হলো, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে বলে কি পর্যায়বৃত্ত গতি। আর দোলন গতি কোনটা? দোলন গতি হচ্ছে এইটা, যে সাপোজ আমাদের এখানে মার্কার আছে, এই মার্কারটা একবার এদিকে যাচ্ছে, একবার এইখানে এসে আবার এই দিকে যাচ্ছে। তো এইটা হচ্ছে কি দোলন গতি। তো ঠিক আছে, আমরা আজকে জাস্ট একটু বেসিক আলোচনা করতেছি। তোমাদের হয়তো কারো বিরক্ত লাগতে পারে, কারণ তোমরা কেউ এত গভীর আলোচনায় হয়তো অভ্যস্ত না হতে পারো। তো আমরা এখন একটা এই জাস্ট বেসিক নিয়ে কথা বললাম, এখন আমরা আসবো হচ্ছে মূল বিষয়গুলোতে নিয়ে। মূল বিষয়গুলো কি,
যে বেসিকগুলা জানা থাকলে আমাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে। আর আমি জেনারেলি হচ্ছে তোমাদের বোঝাচ্ছি হচ্ছে কোন টাইপের, সেটা আমি বলি। জেনারেলি বোঝাচ্ছি যেন তোমরা যেন এইভাবে পড়াশোনা করে যেন খুব ভালোভাবে শিখতে পারো, এবং যেন তোমরা যারা হচ্ছে ডুয়েটে যারা প্রিপারেশন নিতে চাচ্ছ তারাও যেন, বা যে কোনো ইউনিভার্সিটিতে বা ইন্টারে যখন উঠবা তখন যেন খুবই ভালোভাবে যেন তোমরা কি করতে পারো, যে খুবই ডিপভাবে আলোচনা, মানে খুব ডিপভাবে শিখতে পারো। এই জন্য আমি এত গভীর আলোচনা করতেছি। এবং তোমার আর সেকেন্ড অপশন হচ্ছে যে আমি এত গভীর আলোচনা করতেছি কেন, সেটা হচ্ছে তোমরা যেন ফিজিক্সটাকে যেন খুবই আপন করে নিতে পারো, মানে ফিজিক্সটা যেন মুখস্থর বিষয় না, এই জন্য তোমাদের এত গভীরভাবে আলোচনা করতেছি। ঠিক আছে, তো এখন আমরা আলোচনা করব হচ্ছে দূরত্ব নিয়ে। কি নিয়ে আলোচনা করব? দূরত্ব আর সরণ নিয়ে আলোচনা করব। দূরত্ব আর সরণ। তো এখন কথা হচ্ছে দূরত্ব জিনিসটা কি আর সরণ জিনিসটা কি। তো আমরা এখন শিখবো হচ্ছে দূরত্ব। সাপোজ আমাদের এই যে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে যে সাপোজ এইখান থেকে মনে করেন যে আমার বাসা এইখান থেকে আমি একবার কোন দিকে গেলাম, একবার এইখান থেকে বের হলাম, বের হয়ে এই দিকে গেলাম, তারপর এই দিকে গেলাম, তারপর এই রোডে গেলাম, তারপর এই রোডে গেলাম। তো দূরত্ব জিনিসটা কি? দূরত্ব হচ্ছে যে এই যে আমার একটা পয়েন্ট থেকে আমি যে একবার এই দিকে গেলাম, একবার এই দিকে গেলাম, একবার এই পথে গেলাম, একবার এই পথে, একবার এই পথে আসলাম, তাই তো? তাহলে আমি দূরত্ব বলতে পারি হচ্ছে এইটা, যে এই যে আমাদের একটা আদি বিন্দু থেকে, এটা আদি বিন্দু, এটা হচ্ছে আদি বিন্দু। কি বিন্দু? এইটা আদি বিন্দু। আর আমাদের এইটা হচ্ছে কি? শেষ বিন্দু। এটা কি? শেষ বিন্দু। তো আমরা বুঝবো হচ্ছে এইভাবে যে আদি বিন্দু থেকে এই যে শেষ বিন্দুর যে মোট পথ, এটা কি পথ? মোট পথ। এই মোট পথটাকেই বলে হচ্ছে কি? দূরত্ব। তাহলে আমরা বলতে পারি হচ্ছে যে আদি বিন্দু থেকে এই যে আমাদের শেষ বিন্দু পর্যন্ত মোট পথটাকে বলে হচ্ছে কি? দূরত্ব। ঠিক আছে? আর হচ্ছে যে আদি বিন্দু থেকে এই শেষ বিন্দুর দিকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, সাপোজ আমি দেখলাম যে এখানে আমাদের কি নেই, কোনো রকম কোনো বাড়ি নাই, কিছু নাই, আমি কি করতেছি, সরাসরি রাস্তা মাস্তা বুঝি না, আমি সরাসরি এখান থেকে এই বিন্দু বরাবর আমি রওনা দিলাম। তো আদি বিন্দু থেকে এই যে শেষ বিন্দু পর্যন্ত যে ন্যূনতম যে দূরত্ব, সেটাকেই বলে হচ্ছে সরণ। তাহলে আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা বলতে পারি হচ্ছে দূরত্ব জিনিসটা কি? দূরত্ব হচ্ছে মোট পথ, আদি বিন্দু হতে শেষ বিন্দুর মোট পথটাকেই হচ্ছে কি বলে? দূরত্ব বলে। আর আমরা জানি দূরত্বের SI একক, মানে ইন্টারন্যাশনাল সিস্টেম। SI একক বলতে আমরা বুঝি হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম, মানে যেই সিস্টেম বা যেই এককে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যেটা পরিমাপ করা হয় সেটাকে বলে ইন্টারন্যাশনাল সিস্টেম। তো সেটা আমরা জানি হচ্ছে দূরত্বের একক হচ্ছে কি? মিটার। দূরত্বের একক কি? মিটার। ঠিক আছে, তো এটা আমরা জানলাম। তো সেকেন্ড কথা হচ্ছে দূরত্ব, যেহেতু দূরত্ব বোঝাচ্ছে, অর্থাৎ ন্যূনতম, এটা হলো সর্বোচ্চ, অর্থাৎ কি মোট পথ বোঝাচ্ছে, এই জন্য কে বলে, এটাকে কি বলে? দূরত্ব বলে। আর এটা হচ্ছে কি? ন্যূনতম পথ বোঝাচ্ছে, এই জন্য এটাকে কি বলে? সরণ বলে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম। তো এখন আমরা আসবো হচ্ছে, এখন আমরা কথা বলবো হচ্ছে কি নিয়ে? এখন আমরা কথা বলবো হচ্ছে বেগ এবং দ্রুতি নিয়ে। কি নিয়ে আলোচনা করব আমরা? দ্রুতি ও বেগ নিয়ে। তো আমরা একটু আগে শিখলাম হচ্ছে দূরত্ব কি আর সরণ কি, আমাকে মনে রাখতে হবে কিন্তু। দূরত্বটা কি? দূরত্বটা হচ্ছে মোট পথ। দূরত্বটা কি? এই যে মোট পথটা হচ্ছে দূরত্ব। আর সরণটা কি? এই যে আদি বিন্দু হইতে শেষ বিন্দুর যে ন্যূনতম যে পথ আছে সেটাকে বলে হচ্ছে সরণ। আর দূরত্বটা কি? এই যে মোট পথটাই হচ্ছে কি এর দূরত্ব। ঠিক আছে, তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে দ্রুতিটা কি। তো দ্রুতি আমরা শিখবো হচ্ছে, মনে রাখবো দ্রুতি কথাটা কই থেকে আসছে। মেইনলি আমাদের এই দ্রুতি বলতে আমরা বুঝবো হচ্ছে এইভাবে, যে দ্রুতি বলতে আমরা বলবো দূরত্ব থেকে আমরা দ্রুতি সংজ্ঞা দিতে পারি, আর হচ্ছে সরণ থেকে আমরা সংজ্ঞা দিতে পারি হচ্ছে বেগের সংজ্ঞা দিতে পারি। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে
এখন শিখবো হচ্ছে যে দ্রুতি জিনিসটা কি, দ্রুতি কাকে বলে। তো আমরা এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে দ্রুতি আর বেগ, এটা আমরা মুখস্থ শিখবো। এটা আমরা কি শিখবো, এটা আমরা চিত্র দেখে শিখবো। সাপোজ আমাদের এখানে একটা মোবাইল আছে, কি আছে, মোবাইল আছে। তো এই মোবাইলটা কি হচ্ছে, আমি ধাক্কা দিলাম, যখন ধাক্কা দিলাম তখন কি হচ্ছে, 1 সেকেন্ডে এই বস্তুটা কি হচ্ছে, একটা নির্দিষ্ট দিকে কি যাচ্ছে, সরে গেল। তো 1 সেকেন্ডে যে একটা মোবাইল কি হচ্ছে, নির্দিষ্ট দিকে সরে গেল। এই সরে যাওয়া যদি নির্দিষ্ট দিকে হয় তাহলে সেটা হবে কি, বেগ। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, যদি আমাদের এই বেগটা যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই একটা নির্দিষ্ট দিকে হইতে হবে। যেমন আমরা একটা বলছিলাম যে এখান থেকে এই আদিবিন্দু হইতে এই যে শেষ বিন্দু, আদিবিন্দু হইতে শেষ বিন্দুর দিকে, যে ন্যূনতম পথ সেটা ছিল কি, সরণ। আদিবিন্দু হইতে শেষ বিন্দুর যে ন্যূনতম পথ ছিল সেটা হচ্ছে কি, সরণ ছিল। তাহলে আমরা বুঝলাম যে বেগ হইতে হলে অবশ্যই একটা নির্দিষ্ট দিকে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম এখান থেকে, যে বেগ হইতে হলে অবশ্যই নির্দিষ্ট দিকে যেতে হবে। আর নির্দিষ্ট দিকে কোন দিকে, আদিবিন্দু থেকে শেষ বিন্দুর দিকে, আদিবিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। এই জিনিসটাকে আমরা বলতে পারি তাহলে কি, যে এটা যেহেতু একটা নির্দিষ্ট সময়ের সাথে যাচ্ছে, যেহেতু নির্দিষ্ট সময় বলতে কি 1 সেকেন্ডে কতটুকু সরণ ঘটতেছে, এইটাকেই বলে হচ্ছে বেগ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে বেগ সমান বলতে পারি হচ্ছে সরণ ভাগ সময়। ঠিক আছে, তো আবার আমরা দ্রুতি বলতে আমরা কি বুঝি, দ্রুতি বলতে আমরা বলতে পারি হচ্ছে এইটা, যে দ্রুতি যেহেতু এটা লিখলাম, দ্রুতি বলতে আমরা বলতে পারি যে দ্রুতি হইতে হলে কিন্তু কোনো রকম কোনো দিকের প্রয়োজন হয় না। যেমন এখান থেকে যে এই দিকে গেল, মোট পথ অতিক্রম করলো, এখান থেকে কি হয়েছে, যে মোট পথ অতিক্রম করলো, সেটাই হচ্ছে কি এর দূরত্ব। তাহলে এখন আমি যে দূরত্ব যে বললাম, এটা যদি 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দ্রুতি। তাহলে বলতে পারি হচ্ছে দ্রুতি সমান বলতে পারি হচ্ছে দূরত্ব ভাগ সময়। তাহলে এখান থেকে আমরা সংজ্ঞা দেব কিভাবে, দেখো সংজ্ঞাটা দেব এইভাবে, যে দ্রুতির সংজ্ঞা আমরা কিভাবে দেব, আমরা মনে রাখবো নিচে যেটা থাকবে সেটাকে সবসময় ধরবো হলো একক। সবসময় কি ধরবো আমরা, সেটাকে একক সময় বা একক সেকেন্ড ধরবো। ঠিক আছে, তাহলে দেখো যে দ্রুতি বলতে আমরা এইভাবে বলতে পারি, দেখো যে 1 সেকেন্ডে কোনো বস্তু আদিবিন্দু হইতে শেষ বিন্দু পর্যন্ত যে মোট পথ অতিক্রম করলো সেটাকে আমরা বলতে পারি হচ্ছে দ্রুতি। আর হচ্ছে বেগটাকে কি বলতে পারি, বেগটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দেখো যে 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে বা একক সেকেন্ডে, নিচে থাকলে কি হবে, একক সেকেন্ড বা 1 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে যে 1 সেকেন্ডে কোনো বস্তু আদিবিন্দু হতে শেষ বিন্দুর দিকে যে ন্যূনতম পথ অতিক্রম করে সেটাকেই বলে হচ্ছে, সেটা কি বলে, বেগ বলে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি জানলাম, যে দ্রুতি কাকে বলে, বেগ কাকে বলে, এটা আমরা শিখতে পারলাম। তো ঠিক আছে, তো আমি এখন তোমাদের কমেন্ট দেখব। তোমরা এখন বিভিন্ন কমেন্ট করো, আমি তোমাদের থেকে এখন কমেন্ট তো তোমরা কমেন্ট করো। তোমাদের কমেন্ট, তোমরা কি বলতে চাচ্ছ বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। তোমাদের প্রশ্নটা কি আছে বলো। হ্যাঁ, তোমরা এটা বলতে, একজন বলতেছে হচ্ছে ভাই পৃথিবী তো অল টাইম গতিশীল। হ্যাঁ, পৃথিবী অল টাইম গতিশীল। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে পরে তোমরা অ্যান্সার প্রশ্ন করতে পারো। তো ঠিক আছে, তাহলে এখন আমি করতে পারি, এখন তাহলে আমি আসি হচ্ছে, তাহলে এখন আমি আসবো হচ্ছে ত্বরণ নিয়ে আসবো, অর্থাৎ কি বেগ নিয়ে কিছু আলোচনা করবো, অর্থাৎ বেগ আর ত্বরণ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখো বেগ,
তো বেগ বলতে আমরা বলতে পারি হচ্ছে বেগের দুইটা প্রকার থাকতে পারে। সাপোজ একটা থাকতে পারে হচ্ছে সমবেগ, একটা থাকতে পারে হচ্ছে অসমবেগ। কি থাকতে পারে? একটা হচ্ছে সমবেগ, একটা থাকতে পারে হচ্ছে অসমবেগ। তো সমবেগ বলতে আমরা কি বুঝি? সমবেগ মানে হচ্ছে যে আমরা যদি একটা রেফারেন্স লাইন টানি, সাপোজ এটা যদি হয় সময়ের আর এটা যদি হয় হচ্ছে সাপোজ দূরত্ব হয়, তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি যে এটা হচ্ছে প্রতি সেকেন্ডে কি থাকবে? বেগটা সমান থাকবে। অর্থাৎ কি বেগ বলতে কি প্রতি সেকেন্ডে আমরা সমান দূরত্ব অতিক্রম করবো, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে সমবেগ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জানলাম সমবেগ জিনিসটা কি। সমবেগ হচ্ছে ওইটাই, সেটা হচ্ছে যে তোমার প্রতি সেকেন্ডে, মনে করো সাপোজ এখানে হচ্ছে 1 সেকেন্ড হোক, 2 সেকেন্ড হোক, 3 সেকেন্ড হোক, সবসময় সে সাপোজ এখানে হচ্ছে দূরত্ব কত? এখানে হচ্ছে 5 মিটার, এখানে 10 মিটার, এখানে 15 মিটার। যদি আমাদের প্রতি সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডেও 15 মিটার যাবে, আবার হচ্ছে 2 সেকেন্ডেও 15 মিটার, 3 সেকেন্ডেও 15, 4 সেকেন্ডেও 15, এই জিনিসটাকে বলে হচ্ছে কি? সমবেগ বলে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এতটুকু বুঝলাম হচ্ছে সমবেগ জিনিসটা কি। তো সমবেগ আমরা বুঝলাম। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে যে এই বেগটাকে আমরা কিভাবে লিখতে পারি, মানে সেটাকে আমরা গাণিতিকভাবে বা হচ্ছে আমরা একক দিয়ে কিভাবে লিখতে পারি। সাপোজ এখানে আছে হচ্ছে বেগ, আমরা জানি হচ্ছে বেগের ইংলিশ হচ্ছে ভ্যালোসিটি। বেগের ইংলিশ কি? ভ্যালোসিটি। তো ভ্যালোসিটি আমরা সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে, যেটাকে শিখলাম হচ্ছে বেগ সমান সমান কি? সরণ ভাগ সময়। কি শিখলাম? সরণ ভাগ সময়। তাহলে আমরা বেগের ইংলিশটা ভ্যালোসিটির সংক্ষিপ্ত রূপটা হচ্ছে কি? ভি। ঠিক আছে, আর সরণের যে প্রতীক সেটা হচ্ছে কি? সেটাকে বলি হচ্ছে আমরা এস। আর সময়ের যে প্রতীক সেটা হচ্ছে কি? টি। তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে যে ভি সমান সমান এস ভাগ টি। তো আমরা এই বেগটাকে বলি কি জানো? এই বেগটাকে আমরা বলি হচ্ছে গড় বেগ বলি। কি বেগ বলি? গড় বেগ বলি। ঠিক আছে, এটা সবসময় মনে রাখবা যে আমাদের যে বেগটা বের করি সরণ ভাগ সময়, সেটাকে আমরা জেনারেলি বলি কি? গড় বেগ। ঠিক আছে, মনে থাকবে। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে গড় বেগ জিনিসটা কি? গড় বেগ, সাপোজ যদি বলা হয় যে আমি নম্বর পেয়েছি 10, তুমি নম্বর পেয়েছো 8, যদি বলি আমাদের দুজনের গড় কত, তুমি তখন বলবা হচ্ছে যে এই যে 10 প্লাস 8 ভাগ 2। কেন 2? কারণ দুইজন আছি। তাহলে এখান থেকে আমরা গড় বেগ নির্ণয় করতে পারি। ঠিক ওইভাবে যদি বলি আমরা গড় বেগ জিনিসটা কি, তাহলে আমরা বলবো এই যে একটা বিন্দু, এই যে একটা শেষ বিন্দু, তার মানে আদি বিন্দুকে আমরা বলি হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করি। আর হচ্ছে আদি বেগ, অর্থাৎ যদি বলি আমরা বেগ, আদি বেগটাকে বলি আমরা ইউ, আর শেষ বেগটাকে আমরা কি বলি? শেষ বেগটাকে আমরা বলি হচ্ছে ভি। তাহলে এখানে যদি আমরা বলি এই দুইটা বেগের গড় কি হবে, তখন আমরা বলি হচ্ছে ইউ প্লাস ভি ভাগ 2। কেন 2? কারণ দুইটা আছে, এই জন্য 2। তো আমরা এখান থেকে জানলাম এটা হচ্ছে কি? গড় বেগ। ঠিক আছে, এগুলো আমি কেন শেখাচ্ছি, এগুলো তোমাদের অঙ্কের ক্ষেত্রে বুঝতে অনেক হেল্প করবে। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে ত্বরণ নিয়ে। তো ত্বরণ জিনিসটা খুবই মজার। তো দেখো ত্বরণ জিনিসটা কি, একটা কথা আমি বলবো। ত্বরণ বলতে আমি বুঝি হচ্ছে উন্নতি। ত্বরণ বলতে আমি কি বুঝি? উন্নতি। তো উন্নতি কেমন উন্নতি? সেটা হচ্ছে দেখো যে আমি যদি মনে করো সাপোজ প্রত্যেকটা মানুষ কি করে? আস্তে আস্তে উন্নতি করে। তো কিভাবে? সাপোজ কেউ যদি মনে করো যে এইভাবে যদি হয়, আস্তে 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 সে কি হচ্ছে? উপরে উঠতেছে। তো এটাকে আমরা কি বুঝি? এই গ্রাফ দ্বারা আমরা বুঝি এটা কি হচ্ছে? উন্নতি হচ্ছে। কি হচ্ছে? উন্নতি হচ্ছে। আর আমরা এই যে একটা গ্রাফ দ্বারা কি বুঝি আমরা? সেটা অবনতি হচ্ছে। কি হচ্ছে? অবনতি। অবনতি বলতে আমরা বুঝতেছি হচ্ছে সে আগে ছিল এইখানে, এখন সে কি হচ্ছে? আস্তে আস্তে নিচে নামতেছে। মনে করো সাপোজ তুমি একটা স্টুডেন্ট, তুমি মনে করো আগে ছিল হচ্ছে 0, মানে 0 বলতে কি খুবই কম মার্কস পাইতা। তো কি হচ্ছে? তুমি সময়ের সাথে প্রত্যেক ক্লাসের সাপেক্ষে আস্তে আস্তে দেখা যাচ্ছে কি তোমার পয়েন্ট বাড়তিছে বা তোমার রোল আস্তে আস্তে আগায় যাচ্ছে। তো এইটাকে বলে হচ্ছে উন্নতি। কি বলে এটাকে?
উন্নতি, আর এইটাকে বলে হচ্ছে অবনতি। তো এখন দেখো তোমার কিন্তু উন্নতি ঘটে আর অবনতি ঘটে, এটা কিন্তু অবশ্যই একটা সময়ের সাপেক্ষে কিন্তু ঘটে, অবশ্যই তোমাদের সময়ের সাথে কিন্তু এটা বিচার করে এটা হয়। সাপোজ দেখো যে উন্নতি যে হচ্ছে, উন্নতি কিভাবে হচ্ছে দেখো, প্রতি সেকেন্ডে কিন্তু কি হচ্ছে, তুমি আস্তে আস্তে উপরে উঠতেছো, তো এই জিনিসটা হচ্ছে উন্নতি। আর অবনতি হচ্ছে প্রতি সেকেন্ডে তুমি আস্তে আস্তে নিচে নামতেছো। তো আমরা জেনারেলি এই উন্নতি কেন বলতেছি, মনে রাখার স্বার্থে। উন্নতিকে আমরা ত্বরণের সাথে তুলনা করতে পারি, ত্বরণকে কি বলে, উন্নতি বলে, আর অবনতিকে বলে হচ্ছে মন্দন বলা চলে। কি বলে, মন্দন। তো আমরা জানি হচ্ছে ত্বরণের ইংরেজি কি, ত্বরণের ইংরেজি হচ্ছে অ্যাক্সিলারেশন। কি জানি আমরা, ত্বরণের ইংরেজি কি, অ্যাক্সিলারেশন। তো এখন আমরা এটাকে কিভাবে বলতে পারি যে এটা হচ্ছে ত্বরণ। তো দেখো এইটা হচ্ছে শুরুতে, শুরুতে মানে হচ্ছে আদিবেগ, আর এইটা হচ্ছে কি, শেষ। তাহলে এটা কি বেগ, শেষ বেগ। তাহলে এখন দেখো এই আদিবেগ থেকে শেষ বেগ কিন্তু একটু উপরে উঠছে। প্রথমে সে কই অবস্থায় ছিল, 0 ছিল, মানে সে প্রথমে তার বেগ ছিল হচ্ছে 0, আর এই অবস্থানে তার কি হচ্ছে, বেগ বাড়তিছে। তো আমরা এটা কিভাবে বুঝতেছি এটা বেগ বাড়তিছে, তো আমরা সবসময় এক্স অক্ষকে সবসময় একটা সময়ের অ্যাক্সিসে আমরা লিখব, আর এখানে যে ওয়াই অ্যাক্সিস আছে সেই ওয়াই অ্যাক্সিসকে আমরা সবসময় বলতে পারি হচ্ছে বেগের অ্যাক্সিস। অ্যাক্সিস বলতে আমরা বুঝি অক্ষ। তাহলে এখন দেখো যে এই যে আদি বেগ এবং শেষ বেগ, এদের যে পরিবর্তন মানে সে কি হচ্ছে, বাড়তিছে না কমতিছে। আবার এখানে দেখো এটা হচ্ছে আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ। এটাকে আমরা বলবো, এটাকে এক্স অ্যাক্সিসে বলবো হচ্ছে সময়, আর এই অ্যাক্সিসকে বলবো হচ্ছে আমরা বেগের অ্যাক্সিস। তো এখান থেকে আমরা কি বলতে পারি, দেখো যে এই যে আদি বেগ, এই যে শেষ বেগ, আদি বেগ এবং শেষ বেগ, তাহলে আমরা বলতে পারি হচ্ছে শেষ বেগের, যদি বলি আদি বেগ আর শেষ বেগের পরিবর্তন কত, পরিবর্তন মানে কি হচ্ছে, সাপোজ দেখো যদি বলা হয় তোমার এখন হাইট কত আছে, সাপোজ ধরো 5 ফিট 3 ইঞ্চি, যদি তোমার হাইট যদি 5 ফিট 3 ইঞ্চি থেকে যদি সাপোজ 5 ফিট 5 ইঞ্চি হয়, যদি বলি তোমাদের এই হাইটের পরিবর্তন কত, তখন তুমি বলবা কত, 5 ফিট 5 মাইনাস 5 ফিট 2 বা 3, তাহলে কি হলো দেখো, যদি 2 হয় তাহলে তোমার পার্থক্য কত হচ্ছে, পার্থক্য হচ্ছে 3 ইঞ্চি। আর যদি 2 ইঞ্চি, সাপোজ যদি 2 ইঞ্চি হয়, তোমার 2 থেকে 5 হলে কত হচ্ছে তোমার পরিবর্তন, 3 ইঞ্চি। আর যদি 3 থেকে যদি 5 হয় তাহলে কত হচ্ছে, 2 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা জানলাম হচ্ছে পরিবর্তনটা কি বুঝি, পরিবর্তন বলতে আমরা বুঝি বেশি থেকে কমের দিকে বিয়োগ করি আমরা। তাহলে একইভাবে দেখো যেখানে আছে হচ্ছে বেশি কোনটা, এটা অবশ্যই হচ্ছে কি ভি, আর এটা হচ্ছে কম, তাহলে হচ্ছে ভি মাইনাস। যদি বলি বেগের পরিবর্তন কতটুকু, তখন তুমি কি বলবা, বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ, ভি মাইনাস ইউ। তাহলে এই যে পরিবর্তন হলো কিসের সাপেক্ষে, অবশ্যই সময়ের সাপেক্ষে। তাহলে এই জন্য আমরা নিচে কি দেই, টি দেই, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে ত্বরণ বলতে আমরা কি বুঝি, ত্বরণ বলতে আমরা বুঝতেছি যেহেতু উন্নতি মানে অবশ্যই বেগটা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা বলতে পারি হচ্ছে ত্বরণকে এইভাবে বলতে পারি যে উপরে বলতে পারি হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে এখান থেকে আমরা এতটুকু এইভাবে সংজ্ঞা দিতে পারি যে প্রতি সেকেন্ডে এই যে বেগের পরিবর্তন হলো বা বেগের বৃদ্ধি পাইলো, এটাকে বলে হচ্ছে ত্বরণ। তাহলে বেগের বৃদ্ধি পাওয়াকে বলে হচ্ছে ত্বরণ। আর মন্দন জিনিসটা কি, মন্দনটা হচ্ছে একই জিনিস, কিন্তু এটা হবে কি বেগের কমার পরিমাণ, অর্থাৎ কি হ্রাসের পরিমাণটাকে বলে হচ্ছে মন্দন, ঠিক আছে। আজকে আমি জাস্ট তোমাদের এই বেসিক নিয়ে আলোচনা করব, নেক্সট দিনে আমি ম্যাথ শুরু করব, ঠিক আছে। তো আমরা ত্বরণ কি মন্দন কি আমরা শিখলাম। তো ত্বরণ মন্দনের আমরা উৎকৃষ্ট একটা, অর্থাৎ খুবই ভালো একটা এক্সাম্পল বলতে পারি। সেটা কিভাবে বলতে পারি, আমরা জানি হচ্ছে ত্বরণ বলতে আমরা বুঝি প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধি পায়। সাপোজ এখানে ধরো যে একটা কি আছে, বই আছে, একটা বই আছে। সাপোজ আমি এই বইটা যদি আমার মাথার পর ফেলি, মাথার পর এখান থেকে ফেললে কম ব্যথা লাগবে, আর উপর থেকে যদি ফেলে তাহলে কি হচ্ছে
বেশি ব্যথা লাগবে। কেন বেশি ব্যথা লাগবে? উপর থেকে ফেললে কেন বেশি ব্যথা লাগবে? কারণ হচ্ছে এইটার পিছনে সায়েন্সটা কি, এটার পিছনে সায়েন্সটা হচ্ছে যে এই যে আমাদের যে একটা কি আছে, এখানে একটা বই আছে, এই বইটার সবসময় কি হচ্ছে নিচের দিকে একটা টান অনুভব করতেছে। সেই টানটার নাম কি? সেই টানটা হচ্ছে অভিকর্ষজ টান বা অভিকর্ষজ বল। ঠিক আছে, তাহলে এখন দেখো যে আমার যে এই যে বল আছে এখানে, সেই বলটা কি হচ্ছে অভিকর্ষজ ত্বরণের জন্য একটা বল ক্রিয়া করতেছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এই ত্বরণটা হচ্ছে কি অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই ত্বরণটা কি হচ্ছে প্রতি সেকেন্ডে, এখানে একটা বস্তু আছে সাপোজ, এখান থেকে ফেললে কম ব্যথা লাগবে আর উপর থেকে ফেললে বেশি ব্যথা লাগবে। তো কেন বেশি ব্যথা লাগবে? কারণ আমি বললামই বেগ বৃদ্ধি পাই। তুমি এটা টেস্ট করে দেখবা, তোমরা প্র্যাকটিক্যালি ভাবে দেখবা যে একটা বই আমি যদি এখান থেকে ফেলি কম ব্যথা লাগে, উপর থেকে ফেললে বেশি ব্যথা লাগে। তো এখন যে আমাদের যে যদি বলি হচ্ছে এইটা যে বেগটা বৃদ্ধি পায়, এটা কতভাবে মানে কি পরিমাণে বৃদ্ধি পায়, আমরা সেটাকে বলি হচ্ছে জি সমান সমান, আমরা জানি এর মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা আগেই শিখছি, সেই 9-10-এ শিখছি বা এখনও শিখতেছি। তো এখন কথা হচ্ছে যে এই যে জি এর মান যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে আমরা কি বুঝি? এটা যেহেতু একটা অভিকর্ষজ ত্বরণ, তো আমরা বুঝি হচ্ছে এইভাবে যে এটা হচ্ছে প্রতি সেকেন্ডে কি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড বেগে বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো দেখো যে আমরা জানি হচ্ছে এ সমান সমান ভি মাইনাস ইউ ভাগ টি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এর একক কি জানি আমরা, যেহেতু বেগ ভি সমান সমান আমরা জানি হচ্ছে এস ভাগ টি। তাহলে এস সমান সমান জানি আমরা, এস এর যে একক জানি হচ্ছে মিটার, আর সময়ের একক কি জানি আমরা, সেকেন্ড। তো এইটাকে আমরা একক হিসেবে এইভাবে লিখতে পারি হচ্ছে মিটার পার সেকেন্ড। তো দেখো যে আমরা যদি এই যে বেগের পরিবর্তনের একক কি লিখতে পারি, মিটার পার সেকেন্ড, আর নিচে আছে কি সময়ের একক কি জানি, সেকেন্ড জানি, তাহলে সেকেন্ডটা আমি লিখে দিলাম। তো আমরা জানি এই নিচেরটা উপরে উঠলে ইনভার্স হয়, তাহলে মিটার পার সেকেন্ড, আরও যেহেতু এখানে আছে মাইনাস, নিচে ভাগ থাকলে পরে কি হয়, মাইনাস হয়, তাহলে মাইনাস। তাহলে এখান থেকে বলতে পারি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে একক শিখলাম, এবং এখান থেকে দেখানোর আমার উদ্দেশ্য কি, দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটা যে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝো? তখন আমরা বলে দেবো এইভাবে যে প্রতি সেকেন্ডে, কি বলবো আমরা, প্রতি সেকেন্ডে কোনো একটা বস্তু 9.8 মিটার পার সেকেন্ড বেগে বৃদ্ধি পাওয়াটাকেই বলে অভিকর্ষজ ত্বরণের এই মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আবারও বলি, যদি বলা হয় জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বোঝো, তখন আমরা বলবো হচ্ছে মুক্তভাবে কোনো পড়ন্ত বস্তুর বেগ যদি প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পায় তাহলেই তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটা শিখলাম। তো আমি মনে করি তোমরা হয়তো এই ক্লাসটা অনেক মজা পাচ্ছ, আরও কারোর কাছে বোরিং লাগতে পারে, কারণ কেউ হয়তো এত গভীরভাবে বা এত চিন্তা ভাবনা করে কেউ হয়তো এত পড়ার অভ্যস্ত না, কিন্তু তোমরা আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবা, সমস্যা নেই। প্রথম দিকে ভালো না লাগলেও পরের দিকে ভালো লাগবে, কারণ তোমরা যখন অঙ্কগুলো পারবা, অঙ্কগুলো যখন নিজের থেকে চিন্তা ভাবনা করলেই যখন পারবা, তখন মনে করবা যে আসলে ভাই আমাদের জন্য অনেক ইফোর্ট দিছে, তখন এটা মনে হবে। এখন মনে হচ্ছে যে এত কথা বলতেছে কেন, বা এত আলোচনা কেন, ডিপ আলোচনা করতেছে, আমরা তো কম পড়লেও পারতাম বা কম করালেও পারতাম। তো এটা তোমাদের ভুল ভাঙবে যখন তোমরা অঙ্কগুলা নিজে থেকে পারবা, যখন তোমরা ফিজিক্সটা যখন খুবই মজারভাবে শিখতে পারবা, তখন তোমাদের এই ভুলটা ভেঙে যাবে। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে এখন তোমাদের বই থেকে, এই যে ফিজিক্স এই বই থেকে, তবে তোমাদের যেহেতু সংজ্ঞামূলক প্রশ্ন যেহেতু আসে, তাহলে তোমরা সংজ্ঞামূলক প্রশ্ন তোমরা মুখস্থ ছাড়াই তোমরা লিখতে পারবা, এটা তোমাদের কিছু বেনিফিট নিয়ে আসবে। তো এখন দেখো যে আমরা যে এখানে শিখছিলাম এই যে ভি সমান সমান এস ভাগ টি, আমরা এখন আলোচনা করবো হচ্ছে সমীকরণ নিয়ে, মানে গতি নিয়ে আমি অনেক আলোচনা করছি, এখন আমরা আলোচনা করব কি নিয়ে, গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। তাহলে দেখো যে গতির সমীকরণে আমরা শিখছিলাম হচ্ছে ভি সমান সমান এস ভাগ টি।
তো এখানে আমাদের যে বেগ ছিল সেই বেগটা কি ছিল? গড় বেগ ছিল। কি ছিল সেই বেগটা? সেই বেগটার নাম দিয়েছিলাম আমরা গড় বেগ। তো আমরা সমস্যা নেই, আমি আর ক্লাস নেব কটা পর্যন্ত? ঠিক 8টা 10 পর্যন্ত ক্লাস নেব। তোমরা একটু কষ্ট করে হয়ে দেখো, আর যদি কেউ মনে করো যে আমি খুব ব্যস্ত আছি, সে পরে এসে এই ক্লাসটা দেখে নিবা, সমস্যা নেই, যেহেতু এটা এখানে থাকবে, সমস্যা নাই। এত তোমাদের হয়তো কারো বিরক্ত লাগতে পারে, কারণ এত আলোচনা, এত গভীর আলোচনা হয়তো তোমরা কোনো স্যার হয়তো এইভাবে ক্লাস নেয় না, এই জন্য হয়তো বোরিং লাগতে পারে। তো যার বোরিং লাগে সে কি করো, ক্লাসটা স্কিপ করে রেখে যাও, পরে আবার এসে দেখো, সমস্যা নেই। তো এখন দেখো যে এই যে হচ্ছে আমাদের গড় বেগ, কি বেগ এটা? গড় বেগ। তো গড় বেগকে আমরা বলছি হচ্ছে এইভাবে যে গড় বেগ সমান সমান ভি প্লাস ইউ প্লাস ভি ভাগ 2। এটা কেন বলছি এটা তো আগেই জানো। তো আমরা এখানে ধরো যে এটাকে যদি আমরা এইভাবে ক্রস গুণন করি, তাহলে আমরা বলতে পারি এস সমান সমান ভি ইন্টু টি। তো এখানে দেখো যে আমাদের যে কি আছে, এখানে গড় বেগ আছে। তো এই গড় বেগের মান কিন্তু আমি এটা বসাতে পারি। দেখো তোমাদের কিন্তু এই প্রমাণটা কিন্তু আসে, ঠিক আছে? তো এই জন্য এটা খুবই গুরুত্ব দিয়ে দেখো। তো এখানে দেখো যে আমরা গড় বেগ কিভাবে লিখতে পারি, যে এই দুইটার যোগফল ভাগ এদের সংখ্যা, ঠিক আছে? তাহলে আমরা এই সূত্র দিয়ে কিন্তু আমরা ম্যাথ করতে পারবো, ম্যাথে কিন্তু এই সূত্রটা কাজে লাগবে, ঠিক আছে? তো এখন দেখো যে আমরা এখান থেকে এটা জানতে পারলাম। তো নেক্সট হচ্ছে আমরা ত্বরণ থেকেও কিন্তু আমরা কিছু শিখছি। সেটা কি শিখছি? এ সমান সমান ভি মাইনাস ইউ ভাগ টি, তাই না? তো এখন চিন্তা করো এইভাবে যে আমাদের কিন্তু এখানে আছে হচ্ছে এ, তো আমরা কিন্তু এই টিটাকে উপরে আর এইটাকে কিন্তু নিচে লিখতে পারি। তো এই টি সমান সমান কি লিখতে পারি? ভি মাইনাস ইউ ভাগ এ, ঠিক আছে? তো দেখো যে আমরা যে এই যে টির মান এখানে লিখলাম, কেন লিখছি? কারণ আমরা এটা প্রতিপাদন করব। আমরা শিখবো হচ্ছে প্রতিপাদন। কোন প্রতিপাদন শিখবো আমরা? সেটা হচ্ছে যে এই ভি সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই প্রতিপাদন আমরা শিখবো। এবং এইটা হচ্ছে তোমাদের অনেকেরই মনে করো যে সৃজনশীল প্রশ্নে ঘতে আসতে পারে, আবার অনেকেরই হচ্ছে রচনামূলক কোশ্চেনে এইটা আসে। তো এইটা প্রতিপাদন করার জন্য আমরা এই যে টি আছে, এই টি এর রিপ্লেসমেন্টে কি লিখবো? ভি মাইনাস ইউ ভাগ এ। তাহলে আমরা দেখো পরের লাইনে কি লিখতে পারি? পরের লাইনে আমরা লিখতে পারি ভি প্লাস ইউ ভাগ 2 ইন্টু ভি মাইনাস ইউ ভাগ এ। জাস্ট আমি কি করছি, এই টি এর মানটা আমি এখানে বসায় দিছি, ঠিক আছে? তাহলে এখন দেখো যে আমাদের কি আছে, ভি প্লাস ইউ, কি লিখছে এখানে? ভি প্লাস ইউ, আর এখানে আছে ভি মাইনাস ইউ। তো আমরা কিন্তু এখানে বলতে পারি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র অনুসারে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। তো তাহলে দেখো এটা আমরা লিখবো হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ঠিক আছে? আর এখানে আছে হচ্ছে 2 আছে, আর এখানে আছে এ, এই দুটা গুণ করলে কি পাচ্ছি আমরা? 2a, ঠিক আছে? আর এখানে আছে এস, আমরা এস বসাই দিলাম, এখানে আছে এস, এটা আমরা বসাই দিলাম। এখন দেখো খুবই সহজ। কিভাবে সহজ? দেখো যে এখানে আছে হচ্ছে, এখানে যদি আমরা সাপোজ কোনোভাবে আর গুণন করি, আর গুণন করলে কি হচ্ছে দেখো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর এটা যদি এইভাবে গুণন করি তাহলে কি হচ্ছে 2as, ঠিক আছে? এখন যদি আমি জাস্ট এই ইউ স্কোয়ারটাকে যদি, যেহেতু এখানে আছে মাইনাস, এই সমান সমানের এই পাশে পাঠিয়ে দিলে কি হয়? প্লাস হয়। তাহলে আমরা কি করতে পারি দেখো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখান থেকে দেখো আমরা খুব সহজেই কিন্তু এটা প্রতিপাদন করতে পারলাম। তো তোমরা কিন্তু মুখস্থ করবে না, জাস্ট এই কনসেপ্ট ওয়াইজ বসাই দিবা। তাহলে দেখো যে আমি যে কোনো কিছু প্রমাণ করার জন্য দুইটা জিনিস জানা লাগবে। নাম্বার 1 হচ্ছে আমাদের এই সূত্রটা জানা লাগবে, নাম্বার 2 হচ্ছে আমাকে এই ত্বরণের সূত্রটা জানতে হবে। এই দুটো আমি যদি জানতে পারি তাহলে কিন্তু আমি যে কোনোভাবে প্রমাণ করতে পারবো। এখন সাপোজ আমরা এই প্রমাণটা শিখে ফেলছি, তো সমস্যা নেই। এখন আমরা হচ্ছে শিখবো হচ্ছে,
এখন আমরা প্রমাণ শিখব হচ্ছে এই প্রমাণ। সাপোজ এটা অঙ্কের ক্ষেত্রে অনেক কাজে লাগবে, সেটা হচ্ছে এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এই প্রমাণটা কেমন করে হয় একটু দেখো, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় খুবই আসার মতো একটা প্রমাণ। তো এখন খেয়াল করো যে আমরা কিন্তু বলছি হচ্ছে যে আমি যদি কোনোভাবে এই সূত্র আর এই সূত্র মনে রাখতে পারি তাহলে আমি যে কোনোভাবে যে কোনো সূত্রের প্রমাণ করতে পারি গতির। তো সাপোজ দেখো যে এখানে আমি যদি আর গুণন করি ভি মাইনাস ইউ ইকুয়াল টু, এটা যদি আমি করি ক্রস, সরি আর গুণন বলতে ক্রস গুণন করি, তাহলে হচ্ছে ভি মাইনাস ইউ সমান সমান এই এ আর টি গুণ করলে কি হয়, এটি হয়। ঠিক আছে, তো এখন দেখো যে ভি সমান সমান এটা যদি এই পাশে পাঠাই তাহলে হচ্ছে ইউ প্লাস এ টি। ঠিক আছে, তো এখন দেখো আমরা কিন্তু এই সূত্রের প্রমাণও আমরা সাথে শিখে গেলাম। ঠিক আছে, এটাও তোমাদের প্রমাণ হয়তো আসবে, হয়তো 2 মার্কে হয়তো আসতে পারে, জাস্ট তোমরা জেনে রাখো। তো এখন দেখো যে এই যে ভি সমান সমান ইউ প্লাস এটি, এখন এইটা যদি আমরা এই মানের জায়গায় বসায় দিই, কোন মানে, এইখানে কি আছে, ভি আছে, যদি আমরা এই ভি এর এখানে প্রতিস্থাপন করে দেই তাহলেই কিন্তু আমরা এই এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার পেয়ে যাব। তো দেখো কিভাবে হয়, দেখো এখানে আছে হচ্ছে ভি, তাহলে আমরা এই ভি এর পরিবর্তে কি লিখতে পারি, ইউ প্লাস এটি। দেখো এই যে ভি এর পরিবর্তে কি লিখলাম আমরা, ইউ প্লাস এটি প্লাস ইউ। ঠিক আছে, আর এই যেখানে 2 আছে 2টা বসায় দিলাম, ব্র্যাকেট দিলাম আর এখানে টি লিখে দিলাম। ঠিক আছে, তো এখন দেখো আমাদের একটা ইউ আছে এখানে আর একটা ইউ আছে এখানে, তাহলে একটা ইউ আর একটা ইউ যোগ করলে 2টা ইউ, তাহলে 2 ইউ প্লাস এ টি। ঠিক আছে, তো এখন আর নিচে আছে কি, এখানে 2 আছে, 2টা আমি সুন্দর করে বসাই দিলাম, আর এখানে আমি এস লিখে দিলাম। এখন দেখো তোমরা খুব সুন্দরভাবে দেখো যে এখানে আছে 2, এখানে আছে 2, 2 2 কি হয়ে যাবে, আমরা জানি এই 2টা এর নিচেও যায় আবার এর নিচেও চলে যায় কিন্তু। আর যদি কোনোভাবে এইটা এর নিচে যায়, এটা এর নিচে যায়, আর এই টিটা যদি 2টার সাথে যদি গুণন হয় তাহলে কিন্তু আমরা এই প্রমাণটা কিন্তু পেয়ে যাব। দেখছো কত মানে কত সহজ। তো এখন দেখো যে এখানে হচ্ছে 2 ইউ ভাগ 2, আর এখানে আছে হচ্ছে এটি ভাগ 2, তার সাথে কি আছে, এই টিটা কি আছে, গুণন আছে। তো এখান থেকে দেখো এই 2 2 কেটে যাচ্ছে আর এই টি কি হচ্ছে, এর সাথে গুণন হচ্ছে। তো এখন দেখো হচ্ছে ইউ প্লাস ইউ ইন্টু টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এস সমান সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তো ঠিক আছে, আজকে আমি এই পর্যন্তই রাখলাম, আদান পড়তেছে। তো ঠিক আছে, তাহলে তোমাদের যার যার কমেন্ট থাকলে কমেন্ট তোমরা করে রাখতে পারো। আর হয়তো আমি আজকে ফার্স্ট লাইভ ক্লাস নিয়েছি, তো আজকে হয়তো কোনো ভুল ত্রুটি হতে পারে, তো তোমরা এই জিনিসটা ক্ষমার দৃষ্টিতে দেখো। ছোট ভাই হিসেবেও বলতেছি এটা, তোমাদের যেহেতু ছোট ভাই, আজকে ফার্স্ট লাইভ ক্লাস নিয়েছি, তো এই জন্য হয়তো বুঝতে পারিনি হয়তো কিভাবে লাইভ ক্লাস নিতে হয়। তো সমস্যা নেই, আমি আস্তে আস্তে লাইভ ক্লাস নিতে নিতে এই জিনিসটা অভ্যস্ত হয়ে যাব। তো ঠিক আছে, সমস্যা নাই। তোমরা হয়তো কিছু যদি মনে করো সমস্যা পাও, বা আমার যদি মনে করো যে কোনো টিচিংয়ে কোনো প্রবলেম হয়, তোমরা নিচে কমেন্ট করতে পারো, আমি সেখান থেকে শিখতে পারবো। তো ঠিক আছে ছোট ভাই, আসসালামু আলাইকুম।